এখানে একটা, এখানে হালকা পিঙ্ক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো। তো এই যে চলে এলাম 1 কাপ কিশমিশ ভেজানো জল খেয়ে দিনটাকে শুরু করতে। আমি আগের দিন তোমাদের ব্লগে বলেছিলাম যে আগের দিন রাতের বেলা আমি কিশমিশ ভেজানো জল ভিজিয়ে রেখেছিলাম আর কিশমিশগুলোকে শুধু খেয়ে নিয়েছিলাম, তারপর জলটাকে আস্তে আস্তে সিপ করে করে খাচ্ছি। কোনো হেলদি খাবার বা হেলদি ড্রিঙ্কস খাওয়ার সময় অবশ্যই একটু বসিয়ে সিপ করে করে খাবে, তাহলে কিন্তু শরীরে রাখবে জিনিসটা। আজকে আমি সকাল থেকে দুপুর অবধি A to Z আমি সব কাজকর্ম কিভাবে কমপ্লিট করি পাই টু পাই সেটাই তোমাদের দেখাবো। ঠিকঠাকভাবে স্টেপ বাই স্টেপ যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজকর্ম করতে পারি না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সংসারের সব কাজ কমপ্লিট করে নিজের জন্য টাইম ইজিলি পার করতে পারবো। সেটাই তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো ওখানে আমি দুধটা বার করে রাখলাম আর হচ্ছে হাজব্যান্ডের জন্য টিফিন করব, তার জন্য জিনিসপত্র বার করে রেখে দিলাম, মানে ডিম টিমগুলো বার করে রেখে দিলাম। আর এখানে দেখো সকাল সকাল আজকে বেশ রোদ উঠে গেছে, পাপোশগুলোকেও রোদে দিলাম। ব্যাস একটু বাইরে আসলেই আমার মন চায় যে একটু দাঁড়িয়ে থাকি, বাইরের দৃশ্য দেখি, তারপরে কাজে হাত দেবো। ওই যে আমার অভ্যাস, ঘুম থেকেই উঠে কিন্তু আমি কাজকর্ম হাত দিতে পারি না, আগে নিজেকে একটু স্টেবল হয়ে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিই, তারপরে কাজে হাত দেবো। আর এই যে মেয়েকে এবার ডাকতে চলে এসেছি, কারণ মেয়ের স্কুল আছে। মেয়ের স্কুল মানে এখন কিন্তু 8টাও বাজেনি, তার মধ্যে বেশ খানিকখানা বাসি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে ডেকে চলে এলাম রান্নাঘরে। অফ ক্যামেরা কিন্তু আমার বাসি রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করা হয়ে গেছে, শুধু নাইটিটাকেই নিচে পেতে দিলাম। হাজব্যান্ডের টিফিনটা এখানে তৈরি করতে শুরু করে দিলাম। আজকে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ হাজব্যান্ড টিফিনে নিয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি, কারণ একঘেয়ে টিফিন খেতে কারোরই ভালো লাগে না। আর একটু গোলমরিচ ছুঁড়ে দিলাম, যেহেতু চিনিটা আমরা অ্যাভয়েড করি ওই জন্য গোলমরিচ ছুঁড়ে দিলে বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে। এই যে আমার টিফিন প্যাক করা হয়ে গেল। আর যে মেয়ে উঠে গেছে, মেয়ের এখানে জলের বোতল আর টিফিন ভরে দিলাম। আর এখানে জলটাও দিয়ে দেবো হাতের সামনে। এই যে জলটা ধরলাম, জলটা না দিলে আমার মেয়ে কিন্তু এতটুকু জল খায় না। কিসের ওর অনীহাত খাওয়া আর জলে। তাহলে ছেড়ে দিয়ে আর যেতে হবে না, আবার স্কুলে গিয়ে যদি পেট ব্যথা করে তখন তো বাবাকে আবার আনতে যেতে হবে, বুঝলি? গরম জল দেবো একটু, তাহলে এখন একটু শুয়ে থাক, পরে করিস, নাহলে পড়তে বসে গেলে ম্যাথসটা করতে শুরু করে দে। ছেড়ে দে, তুই চলে যা, আমি বেডরুমটা ক্লিন করে দিই, তারপর বেডরুমে এসে পড়তে পারবি। ওঠ, পুরো রেডি হয়ে রয়েছিস আর যেতে পারলি না, টিফিন জল সব গুছিয়ে দিয়েছি। ওঠ ওঠ ওঠ, যা রেডি, একটু ওঠ একটু ওঠ। এদিকে দেখো আমার চাটা কিন্তু হয়ে গেছে, তো ভাবলাম চাটা নিয়ে যাই, একটু মেয়েটার পাশে গিয়ে বসে থাকি। সকাল থেকে আমাকে বলছিল মা পেটটা ব্যথা ব্যথা করছে, আমি অতটা গুরুত্ব দিইনি। আমি বললাম ঠিক একটু রেডি হয়ে বসে থাক, যদি খুব ব্যথা করে তাহলে যাস না, আর যদি কমে যায় তাহলে বেরিয়ে যাস। একবার এরকম হয়েছিল, স্কুলে গেছিলো, মানে পেটে ব্যথা নিয়ে গেছিলো, অল্প অল্প ব্যথা নিয়ে, তারপর স্কুল থেকে ফোন করেছে যে আপনার মেয়ের পেটে ব্যথা করছে, এসে নিয়ে যান। তোর বাবা গিয়ে আবার নিয়ে চলে এসেছে। তো ওই জন্য ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, কারণ আবার ম্যামরা সেই ফোন করবে, গিয়ে নিয়ে চলে আসতে হবে। তো থাক বাবা, একটা দিন বাড়িতে রেস্ট নিক, টানা তো এতদিন পরীক্ষা চলেছে না, পরীক্ষার মধ্যে অনিয়ম হয়েছে, ঘুম হয়নি ঠিক মতন, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি, তো কিছু একটা সাইড এফেক্ট তো হয়েছে। তো চলো আগে দেখি। আর এদিকে দেখো হাজবেন্ড আবার বাজার নিয়ে চলে এসেছে। বাবা আমারও শরীরটা না ভালো যাচ্ছে না 2-3 দিন ধরে। এটা মাছ আছে, জ্যান্ত মাছ বোধ হয়ে গেছে, নাকি কি নিয়ে এসছে দেখি, মনে হয় মাছই এনেছে, জ্যান্ত মাছ আনে বলেছিল। ছাতু, কলা, তার মানে ঝিঙে যখন এনেছে তখন জ্যান্ত মাছই এনেছে, বুঝলা? আচ্ছা চলো দেখা যাক। এই যে ঝিঙে, আর এই যে বোধহয় বাবা দেখিয়ে দেখ আপেল, বোধহয় এটা বোধহয় আপেল আছে।
বারও করতে পারছি না। দূর, এই যে আপেল আছে, আপেল আছে, আপেল, ছাতু, কলা, ঝিঙে, শসা, আর এই যে মাছ। চলো আগে এগুলোকে ধুই। ছোট থেকেই না আমার মেয়ের মধ্যে প্রচণ্ড ধৈর্য শক্তি, যতক্ষণ ও সহ্য করে থাকবে ততক্ষণ তোমাকে এতটুকু ডিস্টার্ব করবে না, কিন্তু যখন ও পারছে না, হয়তো নিজের মানে শক্তি কোলাচ্ছে না, তখনও বলে মা আমার না এই সমস্যাটা হচ্ছে। একদম ছোট থেকে বন্ধুরা বিশ্বাস করো, ওর এত জ্বর হয়েছে, ভাইরাল ফিভার আছে, অনেক কিছু, ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু মানে বলে বোঝাতে পারবো না ওর ওপর দিয়ে ছোটো থেকে কী কী ঝড়ঝাপটা গেছে, কিন্তু বিশ্বাস করবে না কোনো দিনও আমাকে জ্বালায়নি বা এরকম হয়নি যে ও আমাকে বলেনি যে মা সব কাজ ছেড়ে এসে আমার পাশে এসে বসো। একটা বাচ্চা আছে না, শরীরটা খারাপ থাকলে মাকে ছাড়তেই চায় না, মাকে আগলে রেখে দেয়, সেরকম কোনোদিনও করতে হয়নি। ওকে চুপ করে বসিয়ে রাখতাম, ও হয় টিভি দেখতো, না হলেও খেলা করতো, আর আমি কিন্তু সংসারের মোটামুটি সব কাজ সম্পূর্ণ করে নিতে পারতাম। তো সেই জিনিসটা কিন্তু আমাকে ফেস করতেই হয়নি। তো যাই হোক, ওখানে দেখো আমি মাছটাকে ভালো করে ধুয়ে, সবজি ধুয়ে এসেছি, নুন হলুদ মাখিয়েও এসেছি। ভাবলাম না আগে কাচাকুচিগুলো করে নিই। অনেক কাচাকুচি রয়েছে বন্ধুরা, প্রায় 1 বালতি কাচাকুচি রয়েছে। সকালবেলায় কাঁচাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর যা পরিমাণে সকাল থেকে রোদ দিয়েছে না, আমি ভাবলাম এরপর আর ছাদে উঠে জামা কাপড় মেলা যাবে না। আর আজকে মাও নেই, সব কাজের প্রেশার কিন্তু আমার ঘাড়েই A to Z করতে হবে। আর দেখো কি সুন্দর রোদ, ঝলমলে একটা আকাশ, আর কি ভালো লাগছে। তবে এই রোদটা না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে গায়ে লাগছে না, যে গায়ে যে চিরবির চিরবি করার যে রোদটা না, সেটা না, একদম মৃদু রোদ। শীতকালে যে রোদটা গায়ে লাগতে যে ভালো লাগে না, ঠিক সেম। আর এত সুন্দর পরিবেশটা, আকাশটা লাগছে না, দারুণ লাগছে। মনে হচ্ছিলো যে 10 মিনিট এখানে থাকলে বেশ ভালো লাগে। আর এই যে মোটামুটি জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আকাশটা বেশ পরিষ্কার, একদম মানে কি বলে নীল আকাশ যাকে বলে। বন্ধুরা কি কি জবা ফুটেছে আজকে, এখানে একটা, এখানে হালকা পিঙ্ক, তো আমার কাগজ ফুল, আর এইদিকেও কিছু জবা ফুটেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। এই যে এখন আর এই রোদের মধ্যে না জল দেওয়া যাবে না। আর এই তো সব মেলে দিয়েছি, এখানে এখানে কিছু, এখানে কিছু, আর এই হচ্ছে দেখি। আচ্ছা এই গাছটা দেখো পুরো নীল হয়ে গেছে, গাছটাকে তুলতে হবে। আর এখানে কি জল নেই মনে হচ্ছে, হ্যাঁ এই গাছে জল দিতে হবে একটু। চলো, আর এই যে আর দেখো এদিকে এসে দেখলাম এই যে আমার বড় বড় গাছগুলো এখানে রয়েছে, এই গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে, গাছগুলো না পুরো নেতিয়ে গেছে। আগের দিন বিকেলবেলা গাছে জল দিইনি, কারণ 2-3 দিন টানা বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য জল দিইনি। যদিও সূর্য এখন উঠে গেছে, ভালোই রোদের তেজ, এই সময় জল দেওয়া গাছের গোড়া একদম উচিত না, কিন্তু বিশাল মায়া লাগলো বিশ্বাস করে, দেখে একদম গাছগুলো নেতিয়েছিল। তো এই জন্য একটু ভিজিয়ে দিয়ে গেলাম। তবে ছোট গাছগুলো এখন জল দেবো না, বিকেলে গিয়ে জল দেবো। এইবারে চলে এলাম সিধা রান্নাঘরে ভাতটা বসিয়ে দিতে। তো রাখি বলে এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বেশ কিছুদিন আগে কমেন্ট করে বলেছিল, দিদি আমার একটা ছোট্ট ছেলে আছে, দিনে দিনে খুব অবাধ্য হয়ে যাচ্ছে, জেদি হয়ে যাচ্ছে, একদম কথা শুনছে না, আমি কি করব প্লিজ একটু বলো। আমি একটাই কথা তোমাদের বলবো বন্ধুরা, কি বলো তো, আমার সাথে আবার সবার ওপিনিয়ন প্রথমেই বলছি নাও মিলতে পারে। আমি যেভাবে আমার টেকনিকে আমি আমার সন্তান মানুষ করি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে কি বলতো, বাচ্চারা না একটা মাটির দলার মতন হয়, তাকে তোমরা যেমন শেপ দেবে সে কিন্তু সেই শেপই আকার ধারণ করবে। এখন আমাদের সব একটা মাত্র করে সন্তান, তাই পৃথিবীর সব কিছু সুখ আমরা তাকে দিতে পারলেই বাঁচি। আমাদের যতই কষ্ট হোক তাদের যেন কোনো কষ্ট না হয়, এও আমরা ভাবি, কিন্তু দেখবে যে যা যা ছোটোবেলায় আমরা পাইনি তাই যেন ওদের দিতে পারি।
দেখবে ছোটোবেলার সন্তানদের বায়না আবদারগুলো আমাদের কাছে খুব ভালো লাগে, ভাবি ছোটো বয়সেই তো বায়না করবে, আর আমরা সঙ্গে সঙ্গে সেগুলো দিয়েও দিই। হাঁ করলেই কিন্তু আমাদের হাওড়ায় নিয়ে গিয়ে পৌঁছাই। আমরা ছোটোবেলায় সব কিছু পাইনি বলেই কিন্তু কষ্ট সহ্য করতে পারি, ধৈর্য রাখতে পারি। সংসারে না একটু আধটু অভাব থাকা ভালো, সন্তানকেও না অভাব বোধ বোঝানো ভালো। যতই বাবা মার পয়সা থাকুক না কেন, যতই বাবা মার কিনে দেওয়ার ক্ষমতা থাকুক না কেন, অভাব কিন্তু সন্তানকে একটু হলেও বোঝাতে হয়। অভাব না মানুষকে সব জিনিসের ওপর কদর করতে শেখায়। না চাইতে যদি তুমি সব জিনিস হাতের মুঠোয় পেয়ে যাও না, দেখবে সেই জিনিসের আর কদর থাকে না, মনে হয় আরেকটু কিছু নতুন জিনিস কিনে নিয়ে আসি। বাচ্চা যখন বায়না করবে অবশ্যই তাকে দেবে, বাট সঙ্গে সঙ্গে নয়, 2-3 মাস ওয়েট করে যাও, দেখো যে বাচ্চাটা সেই বায়নার ওপর এখনও ঠিকঠাক ওই স্ট্রিক করে আছে কিনা, সে এখনও ওই বায়নাটা ভুলতে পারছে কিনা। যদি সে দেখো যে সেই জিনিসটার ওপর বায়না ভুলে গেছে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি দেখছো যে না ওই বায়নাটার ওপরে এখনও রয়ে গেছে, তাহলে ওয়েট করো 2-3 মাস পর, তারপর তাকে দাও। তাকে ওয়েট করানো শেখাও, তাকে ধৈর্য ধরানো শেখাও। বার্থডেতে সবসময় দামি দামি জিনিস উপহার না দিয়েও মাঝে মাঝে কিন্তু একটু কম দামের জিনিসও উপহার দাও। সবসময় মলে গিয়ে শপিং না করিয়েও ফুটপাতেও তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেখান থেকেও তাকে জামা কাপড় কেনানোর হ্যাবিট করাও। 5 স্টার হোটেলে সবসময় না খাইয়ে ছোটো ছোটো যে ফুটপাতে যে দোকানগুলো আছে সেখানে খাওয়ানো হ্যাবিচুয়েট করো। আর এরপর আমি যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাবা মায়ের চারিত্রিক গুণ কিন্তু সন্তান কিছুটা পাবে। বিশেষ করে মায়ের যদি রাগ তেজ থাকে, সন্তান কিন্তু সেটা নিজের মধ্যে অবজার্ভ করবে, কারণ সন্তান ম্যাক্সিমাম সময় কিন্তু তার মায়ের সান্নিধ্যেই থাকে। তোমাকে নিজেকেও কিন্তু আগে চেঞ্জ হতে হবে, নিজেকেও তোমার রাগ তেজ আগে কন্ট্রোল করতে হবে। সব সময় মারধর খিটখিট করেই কিন্তু সন্তান মানুষ করা যায় না বন্ধু। সন্তান মানুষ করতে গেলে না মা বাবাকেও অনেক অ্যাডজাস্ট, অনেক স্যাক্রিফাইস করতে হয়। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আর এই যে এক নাগাড়ে আমি সংসারের পেছনে কিন্তু টাইম দিয়ে গেলাম, আর এখন হচ্ছে আমার মি টাইম। শুধু সংসার করলে তো হবে না, নিজেকেও আমি আমার ব্লগের ছোট্ট ছোট্ট জিনিসগুলো কেন তুলে ধরে জানো, যাতে তোমরা কোনো এক্সকিউজ দিতে না পারো যে দিদি সংসারে এত কাজ করে আর নিজের জন্য সময় বার করতে পারি না বা একটু রূপচর্চা করতে পারি না। তোমাদের কিন্তু আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি যে আমিও সকাল থেকে এতটুকু বসিনি, স্টিল নাও পা দুটো আর হাত দুটো কিন্তু আমার চলেই যাচ্ছে। তাও কিন্তু 2 মিনিট টাইম দিয়ে এলাম, আমার সানস্ক্রিন ময়শ্চারাইজার মেখে এলাম। আর এই যে এখন কিন্তু কটা বাজে, 9:30 মতন বাজে। এখন আমি ব্রেকফাস্ট করব। আজকে একটু লাইট ব্রেকফাস্ট করব। সকালবেলা কিন্তু ড্রাই ফ্রুট আর কিশমিশ ভেজানো জল তো খেয়ে নিয়েছি, তোমরা দেখলে। এখন আমি একটা আপেল আর একটু খেজুর খাবো। যতক্ষণ আমি ব্রেকফাস্ট করছি ততক্ষণ আমি একটু ভাবলাম গান শুনে নিই, একটুখানি কি বলবো, ওই যে সারাদিন এই সারাক্ষণ যে এই কাজের মধ্যে ছিলাম, একটু মানে মেজাজটা খিটখিটে হয়ে গেছিলো, তো ভাবলাম একটু রিল্যাক্স করার জন্য একটু ভালো গান শুনি। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু এখানে আমি সবজি কেটে নিয়েছিলাম, ঝিঙে আলু কেটে নিয়েছিলাম, যেহেতু হালকা পাতলা করে আজকে মাছের ঝোল করব। আর মাছটা না খুব টাটকা বন্ধুরা। তো যাই হোক, আর এখানে দেখো ফলগুলো তো সকালবেলা দেখলে যে আমি ধুয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে। তো এই যে এবার ফলগুলো তুলে রাখলাম। আর মেয়ের টিফিনের জন্য হাজব্যান্ড বাউলি নিয়ে এসেছিলো, সেই বাউলিটাকেও এবার কন্টেনারে তুলে রেখে দিলাম। আমি সব কিছু পরিপাটি গুছিয়ে করার চেষ্টা করি, কিন্তু ভুলভ্রান্তি তো হয়ে যায়, যেহেতু আমরা মানুষ মাত্রই ভুল হয়। যদি সব ঠিকঠাক কাজ ঠিকঠাক টাইমে করতে পারতাম তাহলে তো আমরা ভগবান হয়ে যেতাম। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা রেডি। আর একটা ছোট্ট টিপস শেয়ার করি, সেটা হচ্ছে বন্ধুরা, সন্তান যদি চেঁচায় তুমি পোলাইট থাকো, দেখবে তোমার সন্তানও ঠিক কিন্তু পোলাইটনেস শিখে যাবে। যদি সে দেখছো খুব জোরে জোরে দৌড়াচ্ছে, তুমি কখনো বারণ করবে না যে এই তুই দৌড়াবি না, তুমি বলবে যে আস্তে আস্তে দৌড়াও। সে যদি খুব লাউডলি বা চেঁচিয়ে কথা বলে না, তাকে চেঁচাতে বারণ করবে না, তাকে কি বলবে, তুমি বলবে যে তুমি আস্তে আস্তে কথা বলো, আমি তোমার সব কথা শুনবো। আর এখানে দেখো মেয়ের জন্য লেবুর রস করে নিচ্ছি, মানে মুসম্বির রস, আর হাজব্যান্ডের জন্য ওখানে শশা কেটে নিলাম, কারণ ও তো মানে যখন লাঞ্চ করে শশা আর টক দই দিয়ে লাঞ্চটা সারে।
আর সবচেয়ে বড় কথা কি বলো তো, বাচ্চারা না এখন ঘরে থেকে থেকে এইরকম জেদি টাইপের হয়ে যাচ্ছে। আগে বলো না, যখন আমরা স্কুল থেকে আসতাম, এসে সব বন্ধুরা মিলে চলে যেতাম খেলতে, কিতকিত খেলতাম, ছোঁয়াছুঁই খেলতাম, একটা আউটডোরে যে খেলা, সেটা তো আজকালকার বাচ্চারা পারেই না। হয় তাদের পড়াশোনার প্রেশার, না হলে তাদের ফ্যামিলির প্রেশার, ওই ঘরের চার দেওয়ালের মধ্যে হয় টিভি দেখো, না হলে মোবাইল দেখো। এই একটা কারণেই কিন্তু না এখন বাচ্চারা এইরকম হয়ে যাচ্ছে। যদি তোমাদের সুযোগ এরকম থাকে না, সামনাসামনি তো এখন মাঠও নেই, সেই মাঠেও এখন ফ্ল্যাট উঠে যাচ্ছে, তো পারলে বাচ্চাকে একটু নিয়ে যাও পার্কে, ছোট সামনাসামনি যদি কোনো পার্কে থাকে বা মাঠে থাকে, নিয়ে যাও, ওকে ওপেন প্লেসে ছেড়ে দাও, ওকে ওর মতন বাড়তে দাও। আর একটা লাস্ট কথা বলি বন্ধুরা, যদি মা হিসাবে বা বাবা হিসাবে তোমরা যদি কোনো ভুল করে থাকো, যে ভাবছো যে না বিনা কারণে আমি আমার সন্তানকে বকে দিলাম, তাহলে অবশ্যই অবশ্যই সন্তানের কাছে যাও, গিয়ে ক্ষমা স্বীকার করো, বলো এটা আমার ভুল হয়ে গেছে। দেখবে তোমার সন্তানও না সরি বলতে কিন্তু শিখে যাবে। যাই হোক বন্ধুরা, আমি অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, জানি না আমি ঠিকঠাক বলেছি কি না, আমার অভিজ্ঞতা থেকে তোমার সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও, আমি সংশোধন করে নেবো। এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না করার পর আমি কিন্তু যাবতীয় যত আমার মোছার কাপড় থাকে সব কিন্তু একবার আমি সার্ফে ক্লিন করে নিই, আর সপ্তাহে একদিন কিন্তু আমি গরম জল আর সার্ফে ভালো করে কেচে নিই, তাহলে দেখবে তোমার ফ্লোর কিন্তু পরিষ্কার ঝকঝকে থাকবে। এটাও একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট 12:30, আর এই যে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু করিনি, ভাত আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল করেছি, ডাল করেছি, আর ভাতের মধ্যে ওল সেদ্ধ দেওয়া আছে, চাটনি আছে, পিৎজা বার করিনি, আর এই যে মেয়ের জন্য চিকেন করেছি, একদম অল্প করে করেছি, ওর দুবেলা হয়ে যাবে। আর মোটামুটি তো তোমাদের অফ ক্যামেরায় রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি, কেন এইগুলো আবার যদি সব পরিষ্কার করা দেখাই তাহলে ব্লগটা কত বড় হয়ে যাবে, তোমরাই নিজেরাই তোমাদের মানে দেখতে খারাপ লাগবে। আর দেখো এই যে পুরো গ্যাসটা ফ্যাসটা সব ক্লিন করে নিয়েছি, একদম চকাচক করে দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার আমি স্নান করতে যাই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি, ডেলি ট্যান যদি তোমরা ডেলি ক্লিয়ার করে নিতে পারো না, তাহলে কিন্তু দেখবে তোমাদের ট্যানই পড়বে না। রান্না করার পর কিন্তু আমি কোনো না কোনো ঘরোয়া প্যাক কিন্তু আমি ইউজ করে নিই, যাতে আমার ট্যানটা না পড়ে যায়। আমি প্যাক ইউজ করেও কিন্তু আমি সংসারের যাবতীয় কাজ করছি। এই যে দেখো এখন আমার কিছুটা লেখা বাকি আছে, সেটা কমপ্লিট করে নেবো, ততক্ষণ আমার প্যাকটাও শুকিয়ে যাবে, তারপর কিন্তু আমি স্নান করতে যাব। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা আজকে আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টাটা।